বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক আপনাদের সাথে আছি। আমাদের আজকের বিষয় হলো শিক্ষা সংস্কার ও ডাকসু নির্বাচন। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন প্রফেসর ডক্টর এম আব্দুল আজিজ, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইসলামিক থট, প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট, সেন্টার ফর সিভিলাইজেশন ডায়ালগ। স্বাগত আপনাকে আজকের এই অনুষ্ঠানে ডক্টর আব্দুল আজিজ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একজন শিক্ষাবিদ, বাংলাদেশে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনি ওতপ্রোতভাবে জড়িত, নিজেও বিভিন্ন ইউনিভার্সিটির সাথে আপনি সংশ্লিষ্ট আছেন। আমরা বিগত এক বছরে কিংবা আরও বেশি সময় ধরে আমরা বিভিন্ন সংস্কার বিষয়ে অনেক আলোচনা সমালোচনা, অনেক কমিটি, সংস্কার কমিশন গঠিত হয়েছে, কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়ে আমি যতটুকু জানি তেমন কোনো সংস্কার কমিশন হয়েছে কিনা আমার জানা নেই। আপনার আছে কিনা? যদি নাও হয়ে থাকে, এই শিক্ষা ব্যবস্থাটা কি সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে না বাংলাদেশে? আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে ইস্যুটা নিয়ে আসছে শিক্ষা সংস্কার ইস্যু, এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ আপনারা জানেন যে শিক্ষা জাতির মেরুদণ্ড, আমরা এটাকে মেরুদণ্ড হিসেবে বললেও এই যে 5 আগস্টের পরে বিশেষ করে এই ইস্যুটা নিয়ে আলোচনাটা খুব একটা হয়ে ওঠে নাই। যদিও 5 আগস্টের পরপরই মানে আমি স্বপ্রণোদিত হয়ে আমার ইনস্টিটিউট থেকে এবং আরও সিভিলাইজেশনাল ডায়ালগের পক্ষ থেকে মানে শিক্ষা সংস্কার বিষয়ে জাতীয় প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটে, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার উপর 3টা সংবাদ সম্মেলন করেছি এবং একই সাথে একটা সেমিনার আয়োজন করেছি এটাকে তুলে ধরার জন্যে। তো এখানে আমার কিছু অবশ্যই চিন্তা ভাবনা আছে যে শিক্ষা সংস্কার ইস্যুতে, এই ইস্যুটা আমি শেয়ার করতে পারি আপনার, মানে এখানে আমি যেটা মনে করি এটা আনা উচিত। সেটা হলো শিক্ষা সংস্কারের ব্যাপারে এখন যে সময়টা ছিল, এই গভর্নমেন্ট যে মানে ইন্টারিম গভর্নমেন্ট যে সময়টাতে আসছে, এই সময়টা ছিল এই সংস্কারের জন্য প্রথম এবং সর্বোচ্চ অগ্রাধিকারের সুযোগ। এবং আমার একটা আর্টিকেল আসছিল মনে হয় সেপ্টেম্বর অক্টোবরের দিকে, সেপ্টেম্বর গত বছরের, যে শিক্ষা সংস্কারের এখনই সময়, এই টাইটেলে। এটা নয়াদিগন্তে পাবলিশ হয়েছিল আর অন্যান্য পত্রিকাতে আসছিল। তো এই সময়টা, এবং এখানে আমি যেই জিনিসগুলি হাইলাইট করেছিলাম যে শিক্ষা সংস্কারের জন্য বেসিক যে বিষয়গুলি, এখানে আপনারা দেখেন যে শিক্ষা সংস্কার ইস্যুতে যে ইস্যুগুলি আনা উচিত। আমরা শিক্ষা সংস্কার কেন দরকার, মানে কেনই শিক্ষা সংস্কারের বিষয়টা প্রয়োজন, সেখানে যদি আমরা চিন্তা করি তাহলে দেখা যায় যে শিক্ষার ক্ষেত্রে আমাদের গার্জিয়ানদের, ছাত্রছাত্রীদের এবং দেশের আকাঙ্ক্ষাটা কি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে যে ছাত্রছাত্রীরা কি চাই, গার্জিয়ানরা কি চাই এবং দেশবাসী কি চাই। এখানে একটু আপনার কাছে এই কথার মধ্যে আমি একটা প্রশ্ন, ছাত্রছাত্রীরা কি চায় এটা কি প্রাধান্য পাওয়া উচিত? কেননা ছাত্র, তারা তো শিক্ষার্থী, শিক্ষার্থীরা কোন শিক্ষাটা গ্রহণ করলে তাদের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে, বিশ্বের জন্য ভালো হবে, এখানে কি যারা আপনাদের মতো বিশেষজ্ঞ আছেন, যারা অভিভাবক আছেন, এই দেশের শিক্ষাবিদরা, এদের ইচ্ছাটা কি প্রাধান্য পাওয়া উচিত? ডেফিনেটলি আমি এটাই বলছি যে শিক্ষার্থীদেরকে আমি আন্ডারমিন করছি না, তাদের একটা আকাঙ্ক্ষা থাকবেই, থাকতে হবে। একই সাথে শিক্ষা, এই যে গার্জিয়ানরা বা দেশবাসী বলতে আমি এটাই মেন করছি, দেশের যারা বিজ্ঞজন বা দেশের যারা পলিসি লেভেলে যারা আছে তারা আর কি ভাবনা। আমরা যদি এটাকে মোটা দাগে 3টে ইস্যুতে আমরা আলাদা করি তাহলে দেখা যাবে যে এখানে আমরা ছাত্রছাত্রীরা চাইবে স্বাভাবিকভাবে তাদের এই সবারই একটা কমন গোল হলো এমপ্লয়েবিলিটি, যাতে ছাত্ররা পাশ করে তারা তাদের চাকরিটা পায়, এটা একটা এক্সপেকটেশন। আরেকটা এক্সপেকটেশন হলো শিক্ষক সমাজ বা বিশ্বকরা যাতে তারা যে যে বিষয়ে পড়ে এই বিষয়ে যাতে তাদের এক্সপার্টিসটা হয়। তাহলে একটা হলো এক্সপার্টিসটা ডেভেলপমেন্ট করা, আরেকটা হলো তাদের এমপ্লয়েবিলিটিটা নিশ্চিত করা, আরেকটা জিনিস হলো জাতির যে ওভারঅল জাতির একটা আকাঙ্ক্ষা হলো যাতে ভালো মানুষ হওয়া, এটাও একটা আকাঙ্ক্ষা। কারণ যাতে এই 3টা বিষয় আমরা যদি মাথায় রাখি তাহলে দেখা যাবে যে এখানে 3 ধরনের বিষয় আনতে হবে। প্রথম কথা হলো আমরা যদি যে সাবজেক্টে পড়ে, যে সাবজেক্টে পড়ে, এই সাবজেক্টের এক্সপার্টিস বা সাবজেক্টের উপর তার যাতে ভালো দখল, তার জ্ঞান এবং বিষয়টা থাকে, এটার জন্য ওই সাবজেক্টের উপর যে সাবজেক্টটা আছে এটাকে লেটেস্ট যে মানে নলেজগুলি আছে, আপডেটেড নলেজ যেটা আছে
বর্তমান শুধু লোকাল না, লোকাল এবং গ্লোবাল ইস্যুগুলিকে মাথায় রেখে এটা লেটেস্ট যে ইনোভেশনগুলি আছে, ইনভেনশনসগুলি আছে বা থিওরিজগুলি আছে, এই থিওরিজ সকল ইস্যুজের উপর তার এই জিনিসগুলো আমাদের কারিকুলাম আসছে কিনা, এটা আমাদের একটা দেখার ব্যাপার। আরেকটা নলেজের বিষয় আমাদের দেখার দরকার, সেটা হলো যে নলেজটা যেই জায়গা থেকে আমরা নিচ্ছি এইটার সোর্সটা কোথায়, এটা একটা দেখার ব্যাপার। কারণ ইউজুয়ালি এখন আমাদের যে নলেজ স্ট্রাকচারটা দাঁড়ায় গেছে, এটা ইউজুয়ালি হলো ইউরোসেন্ট্রিক নলেজ স্ট্রাকচার আমরা এটাকে বলি। তো এইটা অনেক ক্ষেত্রে আন্ডারমিন করছে আমাদের হেরিটেজকে, অনেক ক্ষেত্রে আন্ডারমিন করছে আমাদের যে লিগেসিকে, ক্লাস, এটাকে অনেক ক্ষেত্রে আন্ডারমিন করা হয় বা মার্জিনালাইজড করে রাখা হয়। এই জন্য নলেজের ক্ষেত্রে একটা হলো সোর্সেস অফ নলেজ, এরপর ক্লাসিফিকেশন অফ নলেজ এবং স্ট্যাটাস অফ নলেজ, যে কোন নলেজ কোন লেভেলে আনতে হবে, এই জিনিসগুলি মূলত বিবেচনায় আনতে হয়। যদি নলেজের ক্ষেত্রে এই তিনটা জিনিসগুলো আনা হয়, যে সোর্সেস অফ নলেজ, স্ট্যাটাস অফ নলেজ এবং ক্লাসিফিকেশন অফ নলেজ, তাহলে আমাদের নলেজের দিকগুলি আসে এবং এখান থেকে মধ্য দিয়ে তারা একটা এক্সপার্টিসটা ডেভেলপ করতে পারে। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত দিক হলো এমপ্লয়াবিলিটির জন্য কি দরকার হয়। এমপ্লয়াবিলিটির জন্য দরকার হলো তার যে জেনারিক স্কিল বা লাইফ লং লার্নিং স্কিল, যে স্কিলগুলি সে যে সাবজেক্টে পড়ুক না কেন, যদি মানে যে কোনো সাবজেক্টে পড়লে কিন্তু বেসিক এই জিনিসগুলি তার মধ্যে থাকবে, যেগুলির দ্বারা তার চাকরির কোনো অসুবিধা হবে না, বরং অনেক ক্ষেত্রে যেটা হবে তার একটা এই যে এন্টারপ্রেনারশিপ ডেভেলপ করবে। নিজের যদি ওই স্কিল বা দক্ষতাগুলি থাকে, তাহলে ওই বেসিক স্কিলগুলি, যেমন ধরেন ল্যাঙ্গুয়েজ স্কিল বলেন, এরপর আইটি স্কিল, এরপরে তার ইন্টারপার্সোনাল কমিউনিকেশন স্কিল, এরপরে তার ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, যেগুলি বেসিক লাগবে, এই স্কিলগুলি যদি তার মধ্যে থাকে, এই তখন তার মধ্যে সে যে কোনো জায়গায় চাকরিও পাবে, একই সাথে তার এন্টারপ্রেনারশিপটা তার মধ্যে ডেভেলপ করতে হবে, তখন আর বেকারের বিষয়টা আসবে না, যে কোনো জবে সে ফিট হবে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট। থার্ড পয়েন্ট আমরা যেটা বলতেছিলাম যে ভালো মানুষ হওয়া, হ্যাঁ, একটা হলো নলেজ, আর একটা বললাম স্কিল, আর একটা হলো ভ্যালুজ। এই ভালো মানুষের জন্য কি দরকার, যে মানুষ যে পড়াটা হইতেছে এই পড়াশোনাটা ভ্যালু লেডেন এডুকেশন প্রোভাইড করছে কিনা আমার শিক্ষা প্রতিষ্ঠান, ভ্যালু ড্রিভেন বা ভ্যালু লেডেন এডুকেশনটা প্রোভাইড করছে কিনা, যাতে করে তার মধ্যে মোরাল আপলিফমেন্টটা ডেভেলপ করে ডিউরিং দ্য পিরিয়ড অফ স্টাডি। এই তিনটা বিষয় যদি মাথায় রাখা হয়, তাহলে দেখা যাবে মানে ট্রুলি সব ধরনের এক্সপেকটেশনই মানে ফুলফিল হতে পারে। এবং এটা কিভাবে, সেটা আরেক ইস্যুতে যদি সেটা শ্রদ্ধেয় ডক্টর আজিজ, আপনার এই যে তিনটা কথা বললেন, তিনটা বিষয় বললেন, এবং একই সাথে বললেন যে ইউরোসেন্ট্রিক আমাদের শিক্ষা ব্যবস্থা। আরেকটা জিনিস আমাদের কি মনে আছে, মানুষের যে বয়স, প্রত্যেকটা শিশু জন্ম হয়, এক একটা বয়স এক একটা কাজের জন্য প্রযোজ্য, যেটা আপনি সাইকোলজিক্যালি বলেন, ফিজিক্যালি বলেন, যে প্রত্যেকটা মানুষের জন্মের পর থেকে স্টেজ বাই স্টেজ সে একটা জিনিস অগ্রসর হতে থাকে। যেমন শৈশব, 1 থেকে 7 বছর পর্যন্ত একটা বয়স, সেখানে তার বাবা মার সাথে উঠা বসা এবং কথা শিখা, মানুষের আত্মীয় স্বজনকে চেনা জানা, এই জিনিসগুলো হয়ে যায়। এর পরের যে 7 বছর সময়টা, ওই 7 বছরের মধ্যে একটা অংশ, পরের 7 বছরে কিন্তু তার মেধা এমন একটা পর্যায়ে থাকে, আপনি যা শিক্ষা দিবেন সেটাই সে শিক্ষা গ্রহণ করবে। সেই পর্যায়ের শিক্ষায় 14 বছর বয়স পর্যন্ত একটা শিশুকে যদি আপনি আপনার নৈতিকতার শিক্ষা না দিতে পারেন, আপনার আল্লাহর ভয়, মানুষের প্রতি ভালোবাসা, সামাজিক নীতি রীতি কর্তব্য, এই জিনিসগুলো, সামাজিক কর্তব্য, রাষ্ট্রীয় কর্তব্য, এই জিনিসগুলো যদি সেই সময় শিক্ষা না দেওয়া হয়, তাহলে কিন্তু পরবর্তীতে সেটা সেমনভাবে এফেক্ট করে না তার জীবনে। আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থা, অর্থাৎ প্রাথমিক শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, এখানে কি আপনি কোনো সংস্কারের কোনো প্রয়োজন কি মনে করেন? মাধ্যমিক পর্যন্ত আপনি যে অত্যন্ত চমৎকারভাবে এই যে ইস্যুটা রেজ করছেন, বিশেষ করে প্রি প্রাইমারি বা প্রাইমারি ওই পিরিয়ডটা, তো ওই পিরিয়ডটার বেলায় প্রথম কথা হলো এইটা অনস্বীকার্য এবং এটা আমরা ইগনোর করতে পারি না কখনো, যে ফ্যামিলি এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু প্রথম। কারণ ফ্যামিলি ইজ দ্য প্রাইমারি ইনস্টিটিউশন অফ এডুকেশন আমি মনে করি। মানে সকল ক্ষেত্রে প্রাইমারি লেভেলটা, মানে প্রি প্রাইমারি স্কুলিং ফর্মাল এডুকেশনের আগে যে পিরিয়ডটা তার বাসায় থাকে বা মা বাবাদের কাছে বড় হয়, এটা একটা প্রাইমারি মানে এডুকেশনের জন্য গুরুত্বপূর্ণ জায়গা। এখানে কিন্তু তার মননটা তৈরি হয় এভাবে। ইভেন অনেক ক্ষেত্রে আপনার জেউসরা দেখবেন, তারা কিন্তু শুধু
জন্মের পরে না, তারা বরং গর্ভকালীন সময়ে Yes. তাদের একটা ফর্মুলা আছে যে কি করতে হবে, তাকে কিভাবে এক্সপেক্ট করে গর্ভকালীন সময়ে মা বাবা ওইভাবে তার প্র্যাকটিসটা করে, তার লাইফস্টাইল। শুধু মা বাবা না, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইন ইসরায়েল অ্যান্ড ইন আমেরিকা অর এনি আদার ইউরোপিয়ান কান্ট্রি যেখানে জিউস কমিউনিটি আছে, যে সমস্ত মায়েরা গর্ভবতী তাদেরকে আলাদাভাবে কেয়ার নেওয়া হয় এবং তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যাতে ওই বাচ্চাটা, অনাগত বাচ্চাটার ব্রিলিয়ান্ট হয়, তাকে একটা তাদের সায়েন্স প্র্যাকটিস, ম্যাথ প্র্যাকটিস, বিভিন্ন জিনিসগুলো, ম্যাথের গান, এই জিনিসগুলো কিন্তু তারা ওখানে নিয়ে আসে। কারণ ওই জিনিসগুলো দ্বারাই কিন্তু তারা, এই জন্যই কিন্তু ছোট্ট একটা দেশ সারা বিশ্বকে কন্ট্রোল করতেছে। কারণ ওই গর্ভকালীন পিরিয়ডটা তারা খুব কেয়ারিং থাকে এবং ওই জিনিসগুলো যাতে করে ওইভাবে, এবং ঠিকই আমরা লক্ষ্য করছি যে ওই সময়ে মা যা করে মানে প্র্যাকটিক্যালি বাচ্চাগুলি কিন্তু ওইভাবেই তাদের ওইটা বিল্ড আপ করে। তাহলে ওই পিরিয়ডটা গুরুত্বপূর্ণ, গর্ভকালীন পিরিয়ডটা গুরুত্বপূর্ণ, গর্ভের পরে যে একেবারে আর্লি চাইল্ডহুড যেটা, এই পিরিয়ডটা গুরুত্বপূর্ণ, এবং এরপরে স্কুলের প্রাইমারি লেভেলটা তো অবশ্যই গুরুত্ব। প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেটা মনে করি, যেটা আমি আনতে চাইছিলাম, যে সবগুলির ক্ষেত্রেই আমি যে প্রথম যে 3টা পয়েন্ট বলছি, যে সবার মূল লক্ষ্য তো আপনি শুধুমাত্র ডিগ্রি হইলেই, অনার্স, মাস্টার্স, পিএইচডি ধারী দ্বারা জাতির কোনো উন্নতি হবে না। আমরা এখন ইতিমধ্যে লক্ষ্য করছি, যত বড় বড় টাকা লুট হয়েছে, যত বড় বড় অনিয়ম হয়েছে, তত বড় বড় শিক্ষিত লোকদের হাতেই কিন্তু বেশি হয়েছে। এর মানে শুধু এডুকেশন আর স্কিল থাকলে, মানে নর্মাল যে শুধু ডিগ্রিধারী বা স্কিল থাকলে তার হাতে কিন্তু জাতি নিরাপদ না, তার ভালো মানুষটা হইতে হবে। তো সেই ভালো মানুষের জন্য আমাদের পরামর্শ হলো, আমাদের বক্তব্য হলো যে ভালো মানুষ তৈরির কথা আনতে হবে। এখানে শুধুমাত্র ভালো নাগরিক, ভালো মানুষ। ভালো মানুষ হওয়ার জন্য আমরা বলছি যে আপনাকে গো ব্যাক টু দ্য মানে অরিজিন। অরিজিনটা কোনটা? অরিজিনটা হলো এটা যে আপনাকে দুনিয়াতে আসছেন, কে পাঠিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আবার উই মাস্ট গো ব্যাক টু হিম। এই যে যার কাছ থেকে আসছি, আবার যার কাছে যেতে হবে, এই বোধ নেই যে এডুকেশনটা, সেটা আমাদের মানে তাদের মননে মাথায় আনতে হবে। এবং সেটা একমাত্র প্রোভাইড করে, সেটা একমাত্র কমার করে, সেটা হলো ধর্ম। স্ব ধর্ম এটাকে প্রোভাইড করে। সেটা সকল ধর্মে বেসিক জিনিসগুলি আনে, বিশেষ করে ইসলাম ধর্মে তো এটা অবশ্যই মানে এই জিনিসটা আনা হয়। মানে এই জন্যে অবশ্যই ওই ধর্ম যেখানে ম্যাটার করে, মানে ভালো মানুষ হওয়ার জন্যে, ভ্যালু লেডেন মানে পার্সোনালিটি ডেভেলপের জন্যে, তার ইন্টিগ্রিটির জন্যে এখানে রিলিজিয়ান ম্যাটার করে, এবং এই রিলিজিয়ানকে আমাদেরকে ধারণ করতে হবে। এবং এই জন্যেই কোরআন হাদিস সহ ইসলাম ধর্মের বেলায় যেমন আমাদের যে প্রাইমারি সোর্স যেটা আছে কোরআন হাদিস, সাহাবীদের জীবন, রাসূলুল্লাহর জীবন, এই জিনিসগুলো যেমন পড়তে হবে, এগুলি আনতে হবে। ঠিক অন্যান্য ধর্মের বেলায় তাদের যে মনীষীগুলি আছে তাদের দিকে ফিরে দিতে হবে, তার মধ্যে এটার একটা আসল। এবং আমি একটা কথা প্রায়শই বলে থাকি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এই একটা সেন্টেন্সই একটা সমাজকে পরিবর্তন করে দিতে পারে। যেহেতু আমি যার কাছ থেকে এসেছি আবার তার কাছে ফিরে যাব। আমরা আলোচনা করছিলাম ডক্টর আব্দুল আজিজের সাথে, একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশের শুধু শিক্ষাবিদই নন, তিনি নৈতিকতার দিক থেকে অনেক উচ্চমানের একজন ব্যক্তিত্ব আমার জানা মতে। আমরা আলোচনা করছিলাম শিক্ষা নিয়ে। ডক্টর আব্দুল আজিজ, আপনার প্রথম এই কথাগুলো যে প্রথম অবস্থা আপনি বলেছেন, এই সাথে আমার আরেকটা প্রশ্ন ছিল। আমরা ইংরেজিতে একটা কথা বলি, মাস্টার অফ অল ট্রেড, জ্যাক অফ নান। আমাদের বাংলাদেশে ওভার দ্য পিরিয়ড আমরা দেখেছি কেউ অভিনয় জগতে কাজ করছেন, হঠাৎ করে দেখি পলিটিশিয়ান হয়ে যান। আবার দেখি বুয়েট থেকে কিংবা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে বহু টাকা ব্যয় করে তাকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করা হয়, আর্কিটেক্ট হিসেবে বানানো হয়, হঠাৎ করে সে রাজনীতির শিফট করে ফেলে। আবার একজন ডাক্তার তৈরি করতেও আমাদের বিশাল পরিমাণ টাকা খরচ হয়, তিনিও দেখেন পলিটিক্সে চলে আসে। এই যে জিনিসটা হয়, একটা হলো আমরা বুঝতে পারি সামাজিকভাবে সেটা লোবাতুর একটা ব্যবসায়ী হিসেবে আজকে রাজনীতিকে প্রতিষ্ঠিত করা হয়েছে। তো ইংরেজিতে যেটা ডিভিশন অফ ওয়ার্ক বলা হয়, বাংলা যেটা আমরা শ্রমের শ্রেণীবিন্যাস বলি, এই ক্ষেত্রে আপনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসাবে, অধ্যাপক হিসাবে আপনার সংক্ষিপ্ত ওপিনিয়নটা একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ডিভিশনটা কাজের, এটাকে আমরা অন্যভাবে বলতে পারি। আপনি যেমন ডিভিশন ওয়ার্ক বলছেন, এটাকে আমরা প্রফেশনালিজমও বলতে পারি, যে যার যে মানে পেশায়, সেই পেশায় মনোনিবেশ, অর্থাৎ যার যে এক্সপার্টিসটা থাকবে, যার যে বিষয়ে পড়াশোনাটা থাকবে, যার ফাউন্ডেশনটা যেভাবে গড়ে উঠছে, উনি যাতে ওইটাতে কন্ট্রিবিউট করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটা ঠিক যে
এই যে পড়াশোনার করছে সাবজেক্ট যে সাবজেক্টে পড়ছে, পড়াশোনা করে দেখা যাচ্ছে তার যে বিষয়ের উপর এই যে এতটা বছর 16 বছর বা ইউনিভার্সিটি লাইফে তার যে পিরিয়ডগুলি পার করলো, এগুলির কোনো প্রতিফলন রিফ্লেকশন কিন্তু তার প্র্যাকটিক্যাল লাইফে করতে পারে না, বিকজ অফ এটা চেঞ্জ করার কারণ। হ্যাঁ, এটা হওয়া যাবে না ব্যাপারটা তা না, কিন্তু হইতে পারে, সেটা মাইনর হিসেবে হইতে পারে, কিন্তু মেজর, হ্যাঁ মাইনর মানে ওইখানে তার বক্তব্য থাকবে মাইনর, বাট 75% তার কনসেন্ট্রেশন অবশ্যই থাকা উচিত তার যে পড়াশোনার লাইন সেটাতে। এই জন্য উন্নত বিশ্ব করে কি, তারা আগে থেকে এসএসসি ইন্টারমিডিয়েটের পরেই তাদের ভাগগুলি করে ফেলে যে সে কোন লাইনে যাবে, যে লাইনে যাবে ওই সাবজেক্টগুলি তারা চুজ করে। যেমন পলিটিক্স করতে গেলে পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা পাবলিক পলিসি এগুলি নিয়ে পড়তে পারে। আর অন্যান্য সায়েন্স এগুলি তো ভেরি ক্লিয়ার যে ফিল্ডে করবে। তারা যদি ওইসব সাবজেক্টগুলিতে তাদের যে এক্সপার্টিস এটার ভিত্তিতে তারা কিন্তু ন্যাশনাল লেভেলে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, এবং এটাতে অবশ্যই ফোকাস দেওয়া উচিত। তবে 25% একটা মানে সচেতন নাগরিক হিসেবে তার অবশ্যই অন্যদিকে তার ইনভলভমেন্ট অথবা ওপিনিয়ন আনতেই পারে, আনা দরকার আছে। কিছু ইনভলভমেন্ট মাইনর হিসেবে থাকতে পারে। এই জন্য আমি বলছি মেজর ইনভলভমেন্ট অবশ্যই তার যে গড়ে ওঠা, তার যে মানে যেভাবে সে মানে একাডেমিক তার ব্যাকগ্রাউন্ড, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড অথবা তার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, ওইটার আলোকে তার সার্ভিসটা দেওয়া উচিত, পরবর্তীতে প্রফেশনাল ঠিক করা উচিত, কনসেন্ট্রেশনটা নেওয়া উচিত। এখানে কি রাষ্ট্রীয় পলিসি থাকাও কি এটা গুড আইডিয়া, এটা অবশ্যই আমি মনে করি যে এখানে একটা মানে আমাদের রাষ্ট্রীয় ওই যে জাতীয় আমরা যখন সংস্কারের সনদ হচ্ছে এখনো একটা পলিসি কিন্তু এটা করে নেওয়া উচিত। তাহলে আমি এই ব্যাপারে আপনাকে প্রশ্ন করতে পারি একটা, যেহেতু আপনি আলোচনাটা তুললেনই, এই শিক্ষা সংস্কারের ব্যাপারে আপনার কোনো সংস্কার প্রস্তাব আছে কি? আচ্ছা, আমি শিক্ষা সংস্কারের ব্যাপারে যেহেতু আমি আগেই বলছি যে আমি 3টা গোল ঠিক করছি। একটা হলো নলেজ এক্সপার্টিস, প্রথম দিকে যেটা বলছিলাম সাবজেক্ট এক্সপার্টিস, আর একটা হলো স্কিল, আর একটা হলো ভালো মানুষ। এই 3টাকে মাথায় রেখে আমার কয়েকটা পরামর্শ। প্রথম পরামর্শ হলো যে সুপারিশ হলো যে আমাদের প্রাইমারি থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সকল লেভেলে মানে ফান্ডামেন্টালস অফ রিলিজিয়ান আর আমাদের জন্য ফান্ডামেন্টালস অফ ইসলাম এটা কম্পালসারি করা উচিত, যেটা ইন্দোনেশিয়াতে আছে। আবার আরেকটা জিনিস আছে, এটা রিলিভেন্সির জন্য যে অ্যাকোয়ার্ড নলেজ এবং রিভিল নলেজ, যে নলেজের সোর্সের কথা বললাম, যে সাবজেক্ট পড়বে অ্যাকোয়ার্ড নলেজ মানে ওই যে এখন যারা এক্সপার্ট আছে মডার্ন এক্সপার্ট তাদেরটা নিবে, বাট একই সাথে রিভিল নলেজটার জন্য তারা করছে কি ইন্দোনেশিয়া যে 100 নাম্বারের রিলিভেন্সি কোর্স বলে। যেমন ধরুন ইকোনমিক্স পড়বে, তার মানে ইসলামিক ইকোনমিক্স অথবা তার স্ব ধর্মের যে ইকোনমিক্সটা কিভাবে দেখে, মানে মার্কেটিং পড়বে, ম্যানেজমেন্ট পড়বে, পলিটিক্যাল সায়েন্স পড়বে, ওইখানে কিভাবে দেখে ওই যে ধর্মের সাথে রিলিভেন্সি, এস্টাবলিশিং রিলিভেন্সি টু ইসলামিক রিলিভেন্সি অথবা রিলিজিয়াস রিলিভেন্সি টু ইচ এন্ড এভরি ডিসিপ্লিন অফ নলেজ। আপনার এই কথা যদি একটু আমি ইন্টারফেয়ার করি, এই যে জ্ঞান অর্জনের কথা বলছেন, অ্যাকোয়ার্ড নলেজের কথা বলছেন, আমরা যে আমাদের শিশুকালে যে পাঠ্য ছিল, পড়ালেখা করেছি, সেখানে হাদিস কয়েকটা আমার এখনো মনে আছে, তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমান ও মুসলিমাত, অর্থাৎ জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমান নর নারীর জন্য আবশ্যক, ফরজ। আবার আরেকটা হাদিস আমার মনে আছে, উতলুবুল ইলমা ওয়ালা কানা ফিসিন, এখানে বলা হয়েছে যদি সুদূর চীন দেশে গিয়ে হলেও তোমাকে জ্ঞান অর্জন করতে হয়, জ্ঞান অর্জন করতে হবে। আর পবিত্র কোরআনে প্রথম আয়াতটাই বলা হয়েছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তার মানে এই নয় কি এটা শুধু ধর্মীয় জ্ঞান না, এখানে বলা হচ্ছে একটা এই পৃথিবীতে বাঁচতে হলে, সামাজিকতা রক্ষা করতে হলে, রাষ্ট্র পরিচালনা করতে গেলে, আন্তর্জাতিক পরিবেশনায় আপনাকে নলেজ ছাড়া কোনো বিকল্প নাই। কিন্তু সেখানে তো মুসলমানরা পিছিয়ে আছে এই ব্যাপারে। ইভেন আপনি দেখবেন মানুষ সৃষ্টিরও আগে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে ফেরেশতাদের সাথে যখন পরিচয় করা দিচ্ছিলেন, তখন কিন্তু এটা কত ইন্ডিকেশন দিচ্ছেন যে ডোজ এন্ড ডন্ট, কোনটা করা যাবে কোনটা করা যাবে, এটা কিন্তু নলেজের বিষয়টা আসছে। তখন কিন্তু কোনো ধর্ম না, মানব সৃষ্টিরও আগে তাকে যে এটা অবশ্যই প্রায়োরিটি। তো এটা হলো একটা দিক পরামর্শ। আরেকটা দিক হলো আমি যেটা বলছি যে এখানে রিলিভেন্সি কোর্স বললাম, ফান্ডামেন্টালস অফ রিলিজিয়নের কথা বললাম, আরেকটা হলো ম্যানেজমেন্ট লেভেলে। এখন যেমন যে জিনিসগুলি আছে এই ক্ষেত্রে আরেকটা জিনিস হলো 1977 ফার্স্ট ওয়ার্ল্ড কনফারেন্স অন মুসলিম এডুকেশন, সকল মুসলিম স্কলাররা একত্রিত হয়েছিল। কোথায় হয়েছিল? মক্কাতে। এবং শুধু
স্কলাররা না, সবচেয়ে বড় দিক হলো ফার্স্ট কনফারেন্সের পর আরও 4টা কনফারেন্স হয়েছে। ফার্স্ট কনফারেন্স হয়েছে মক্কায়, এটা ছিল এডুকেশনাল কনসেপ্টস এন্ড থিওরি অ্যান্ড কনসেপ্টসের উপর। সেকেন্ড কনফারেন্স হয়েছে ইসলামাবাদে, সেটা ছিল এডুকেশনাল কারিকুলামের উপর। থার্ড কনফারেন্স হয়েছে বাংলাদেশে 1983-তে, সেটা ছিল টেক্সট বুকের উপর। ফোর্থ কনফারেন্স হয়েছে টিচিং মেথোলজি উগান্ডা। তাহলে এই 4টা কনফারেন্স আরও 7টা কনফারেন্স হয়েছে, যেগুলিতে সবচেয়ে বড় দিক হলো এই কনফারেন্সগুলিতে তৎকালীন সময়ে ওয়ার্ল্ডের যত স্কলাররা ছিল তারা যেমন ইনভলভ ছিলেন, একই সাথে রাষ্ট্রীয় অংশগ্রহণ ছিল, অর্থাৎ সরকারের প্রতিনিধি ছিল, কোনো কোনো ক্ষেত্রে সরকার প্রধান ছিলেন অথবা সরকার শিক্ষামন্ত্রীরা ছিলেন। এবং এর মানে হলো উমেরা এবং ওলেমা, অর্থাৎ সরকার এবং স্কলার একসাথে বৈশা একটা ডিক্লারেশন তৈরি করছেন এবং ওআইসি এটাকে রেক্টিফাই করছেন। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য সিগনেটরি কান্ট্রি অফ দিস ডিক্লারেশন। সেই ডিক্লারেশনে যেভাবে নলেজটাকে ক্লাসিফাই করা হয়েছে, আমি যেটা বলছি যে মেইন সোর্সটা, রিভিলেশন সোর্সটাকে অবশ্যই এখানে আনতে হবে এবং কোন কোন লেভেলে কি কি থাকবে এটা সুপারিশ। এটা হলো একটা সুপারিশ। আরেকটা হলো জেনারেলি এখন যে বেকার তৈরি হচ্ছে, এটার যে আমার বক্তব্য হলো যে এখন যে জেলা লেভেলে যে ইউনিভার্সিটিগুলি আছে, এই ইউনিভার্সিটিগুলি কমপ্লিটলি বন্ধ করে দেওয়া উচিত। জেলা লেভেলে কোন ইউনিভার্সিটি থাকা উচিত না, কারণ হায়ার এডুকেশন সবার জন্য না, হায়ার এডুকেশন হলো সিলেক্টেড লোকজনের জন্য। তাইলে ইউনিভার্সিটি বড় জোর বিভাগীয় লেভেল হতে পারে বা সেন্ট্রাল লেভেল হতে পারে। আর জেলা লেভেলে এখন যে ইউনিভার্সিটিগুলি হয়েছে, এটাকে আমার পরামর্শ হলো যদি এটা আন্তর্জাতিক মানের ভোকেশনাল সেন্টার করা হয়, টেকনিক্যাল সেন্টার করা হয়, তাহলে যে কাজটা হবে, যে রিমিটেন্সটা আসবে এবং দেখা যাবে এই জেলার প্রপারলি জেলার যে আন্ডার প্রিভিলেজ লোকগুলি আছে বা ঝরিয়ে পড়া যে বাচ্চাগুলি আছে 5-এ 8-এ বা এসএসসিতে, তাদেরকে যদি টার্গেট করে করে ওই জেলা লেভেলে এখন যে প্রতিষ্ঠানটা আছে এটাকে যদি কারিগরি সেন্টারে করে আনা হয়, তাহলে দেখা যাবে ওই জেলায় তাদেরকে পরবর্তী প্ল্যান করে যদি বাইরে পাঠানো হয়, বিভিন্ন জায়গায় স্কিল ডেভেলপমেন্টের কর্মসংস্থানের দেওয়া হয়, তাহলে ওইটার বাইরের রিমিটেন্স এবং লোকাল ইনকাম দ্বারা এই জেলা কেন্দ্রীয় কোনো বরাদ্দ ছাড়াই তার জেলা মানে স্বয়ংসম্পূর্ণভাবে দাঁড়িয়ে যেতে পারে, সেলফ সাফিসিয়েন্ট। এটা আমাদের গবেষণায় আসছে, কিন্তু এটা করা উচিত। রাইট, আই অ্যাপ্রিশিয়েট ইওর থট। আসলেও তো তাই। আপনি দেখেন ইউরোপীয়, আমি দেখেছি, আমি তো ইউরোপ বেশ কয়েকবার ভিজিট করেছি, তারা কিন্তু এই হায়ার এডুকেশন নিয়ে তারা কোনো বদার না। যে যে ব্যাপারে এক্সপার্টিজ অর্জন করেছে সেখানে তারা লেগে যাচ্ছে, সেটা ইন্টারমিডিয়েটে হলে লেগে যাচ্ছে। এবং আমি এই যে স্টারমার্ক বর্তমান প্রধানমন্ত্রী, তার কিন্তু কোনো হায়ার এডুকেশন নেই, হায়ার এডুকেশন, এবং তারা এখানে বদারও না, কেউ বলবেও না সে তো ই পাস করেন, মাস্টার্স পাস করে নাই, উমুক সাবজেক্টে পাস করে নাই, সে কিভাবে প্রধানমন্ত্রী হলো। এবং মোস্ট অফ দ্য মিনিস্টার্স অ্যান্ড দেয়ার পার্লামেন্টেরিয়ান, they have knowledge in different side এবং they are expertise on that. তো এই জিনিসটা আমরা আপনার কাছ থেকে শিখলাম। আরেকটা জিনিস আপনাকে সংক্ষেপে আপনার কাছে জানতে চাই, এটা ওভার দ্য পিরিয়ড আমি দেখেছি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে লেফটিস্ট অর্গানাইজেশনগুলো, যারা বামপন্থী বলা হয়, যারা কার্ল মার্কস লেনিনের থিওরিতে মতবাদে বিশ্বাসী, তারা একেবারে ধর্মকে সহ্যই করতে পারে না। ফলে তারা কি করে, ইউনিভার্সিটিগুলোতে ইসলামকে অবমাননা করা, ইসলামের বিরোধিতা করা, এটা আমাদের প্রায়শই দেখা যায়। এই ব্যাপারটা কি আপনি সংক্ষেপে আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলতে পারেন? এটা অনেক ধন্যবাদ। আসলে রিলিজিয়নকে অবজ্ঞা এখন হচ্ছে, কিন্তু আমরা যদি অন্য কোনো ধর্মকে করে না, শুধু আমরা যদি মডার্ন এডুকেশনটা, অন্য ধর্মের কেন, আমরা যে মডার্ন এডুকেশনের এখন যে ক্রমবিকাশ, ইভলিউশন যেভাবে আসছে, এটা যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে ইউরোপিয়ান হিস্ট্রিতে ফার্স্ট যে ইউনিভার্সিটি অফ প্যারিস, যেটা মানে প্রথম দিকে তারা হয়েছে, এরপরে এই যে অক্সফোর্ড, এরপরে এই যে এই ইউনিভার্সিটিগুলি যেগুলি আসছে, আমরা এগুলির যদি আমরা দেখি, তাহলে দেখা যাবে প্যারিস ইউনিভার্সিটিরও ফান্ডামেন্টালি তাদের ওখানে বলা আছে এটার মেইনলি ফান্ডামেন্টালস ছিল থিওলজি। মানে ডকুমেন্ট শোজ দ্যাট যে তাদের ফান্ডামেন্টাল এডুকেশনের ঘটনা ছিল থিওলজি এবং থিওলজি বেসড কারিকুলাম, এবং তাদের স্লোগানই ছিল এডুকেশন সার্ভ দ্য সোসাইটি, টু সার্ভ দ্য সোসাইটি থ্রু খ্রিস্টানডম। তাহলে এই যে খ্রিস্টিয়ানিটির মধ্য দিয়ে তারা সমাজটাকে সার্ভ করবে, তো এর মানে হলো ধর্মটা ছিল একদম প্রাইমারি লক্ষ্য। এবং এটাকে কেন্দ্র করে, যেই জন্যই তো তখনকার সময় কি হয়েছিল, চার্চকে কেন্দ্র করেই বরং সব সমাজটা গড়ে উঠছে। তারা পরবর্তীতে এটা নিয়ে কনফ্লিক্ট হলো, যে চার্চ ভার্সেস স্টেট যেগুলি হইলো আর কি। তো তাহলে প্রাইমারিলি কিন্তু এডুকেশনটা মানে তাদের যে জিনিসটা, এটা ধর্ম ফোকাস ছিল, রিলিজিয়াস বেসড ছিল, ইভেন কারিকুলামটা এটা বেসড ছিল। সেখানে সবগুলো ইউনিভার্সিটির কারিকুলামের আমরা যদি ডকুমেন্ট ঘাটি, তাহলে দেখা যাবে এটা থিওলজি বেসড
এবং রিলিজিয়াস বেসড এটা ছিল, এটা কি ইগনোর করা কোনো জায়গা এখনো নেই। তো আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে যখন এটা ট্রান্সফার হয়, এই যে শিফটিং, ফোকাস শিফটিং, এটার দিকে পরে চলে গেল হলো রেশনালিটির দিকে। রিলিজিয়ানটা আগে ছিল, থিওলজিটা প্রথম দিকে ছিল, পরে চলে গেল হলো রেশনালিটি, এরপরে আসলো হলো ওই যে সায়েন্টিফিক ইনোভেশন বা এমপ্লয়েবিলিটি, এরপরে এখন এটাকে সোশ্যাল ট্রান্সফরমেশন বা এই যে সোশ্যাল এবং মোরাল ইস্যুসগুলি পরবর্তীতে একেবারে, এটা হলো আপনার শিফটিং, ফোকাস শিফটিংটা এভাবে হয়েছে আর কি, বিকজ অফ ওই যে তাদের আদর্শিক কারণে, আইডিওলজিক্যাল কারণে, এবং এটা আসলেও কিন্তু মডার্ন এডুকেশনের রুটসটা কিন্তু ওইটাই। ইভেন প্লেটো অ্যারিস্টটল দেখেন, তারা কি ছিল, ওয়াইজ ম্যান তৈরি করা, হ্যাঁ, মানে তার বক্তব্য ছিল ভালো মানুষ, তাদের ভালো মানুষ তৈরি করা, তাদের যে কিন্তু হঠাৎ করেই তারা এই যারা অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট নিজেরা পোষণ করে, তারা বিনা কারণে আপনি পড়ছেন না, পড়েন না, কিন্তু আরেকজনকে বাধা দিবেন কেন? তার নলেজ অর্জনে তো আপনি বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আমরা এই প্রসঙ্গ থেকে আরেকটা চলে যাই, আমরা পুরো জাতি এখন অপেক্ষা করছে। আমি কি এটাতে আরেকটা আমার পয়েন্ট ছিল শিক্ষার ব্যাপারে, আমার আরেকটা প্রস্তাব ছিল যে শিক্ষা সংস্কারের ব্যাপারে এখানে যেমন শিক্ষক নিয়োগের যে ব্যাপার, শিক্ষকদের যে মর্যাদাটা, এই মর্যাদাটাও কিন্তু একটা ভালো স্ট্যাটাস দেওয়া উচিত, যেটা ধরেন জাজদের বেলায়, বিচারপতিদের বেলায় আছে, সচিবদের বেলায় আছে, কিন্তু শিক্ষকদের কিন্তু ওই স্ট্যাটাসে না হয় না। যে জন্য আমি একটা প্রস্তাব করতে চাই, সেটা হলো জেএসসি পিএসসির আদলে, জুডিশিয়াল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন আদলে এডুকেশন সার্ভিস কমিশন গঠন করা, যারা তাদের শিক্ষক নিয়োগ এবং মূল্যায়নগুলি এখানে আনবে। আরেকটা হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি গঠনের বেলায় কোনো দলীয় বৃত্তির যাতে না থাকে, যারা শিক্ষাবিদ বা শিক্ষানুরাগী ট্রুলি যারা রিটায়ার্ড করে শিক্ষা ক্ষেত্রে তাদের অবদান আছে, তাদেরকে সম্পৃক্ত করে কমিটিগুলো গঠন হবে। তাহলে দেখবেন অনেক ক্ষেত্রে জুলাই স্পিরিটের এটা আকাঙ্ক্ষা মানে। ডক্টর আজিজ, আমরা আরেকটা প্রসঙ্গে আপনার কাছে সর্বশেষ আসছি, সেটা হলো বর্তমানে বাংলাদেশে খুব টান উত্তেজনা চলছে, শুধু ঢাকা ইউনিভার্সিটি নয়, সর্বত্র পত্রিকা উল্টালেই এখন ডাকসু নির্বাচন। এই ডাকসু নির্বাচনটা কিন্তু আসলে ম্যাটার। আমরাও যখন স্টুডেন্ট ছিলাম তখন আমরা কিন্তু ডাকসু ইলেকশনটাকে একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে আমরা একটা ধরে নিয়েছি সব ক্ষেত্রেই। এই আসন্ন ডাকসু নির্বাচন সম্পর্কে আপনার একটু যদি আমাদেরকে আপনার অভিজ্ঞতা থেকে কিছু বলেন। ধন্যবাদ। ডাকসু নির্বাচন এটা আমার আবেগেরও জায়গা, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, এটা অনেক আবেগের জায়গা। তো ডাকসু নির্বাচন, সিনেটের সদস্য নাকি? না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে বলছি, যেহেতু আমি ওখানে পড়াশোনা করছি, হলে থাকছি, মানে দীর্ঘ সময় হলে থাকছিলাম, তো সেই জন্য এটা একটা আবেগের জায়গা। আমি ডাকসু নির্বাচনও দেখেছি। তো আমরা যেটা বলবো যে এখানে অবশ্যই এই গভর্নমেন্টের যতগুলি ভালো কাজ আছে, আমি বলবো, বা এই গভর্নমেন্টের সবচেয়ে অন্যতম ভালো কাজ হলো এই যে এই নির্বাচনগুলি দেওয়া, এবং সবচেয়ে বড় কথা হলো কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনটা হচ্ছে না, একটা নিরপেক্ষ সরকারের অধীনে এই নির্বাচনগুলি যে গভর্নমেন্ট দেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ, এটা এর মানে হলো এই গভর্নমেন্ট ইট ইন্ডিকেটস দ্যাট এখানে তরুণ নেতৃত্বকে তারা সামনে আনতে চায় এবং লিডারশিপটা আনতে চায় উইদাউট মানে কোনো পলিটিক্যাল ইন্টারফারেন্স ছাড়া। এই কাজটা অত্যন্ত একটা ভালো কাজ, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই যে ডাকসুর যে তফসিল ঘোষণা করছেন, আমরা যেটা দেখলাম, যতটুকু কিছু কিছু ডিফিকাল্টিস তো থাকবেই, সব জায়গায় চ্যালেঞ্জ ডিফিকাল্টিস আছে, কিন্তু এর মধ্য দিয়েও সাহস করে যে কাজটা করছেন, এটা জাতির জন্য একটা বড় দিক, কারণ আগামী লিডারশিপের জন্য ডাকসু নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে আমি মনে করি যে এইটা এই নেতৃত্ব তৈরির জন্য একটা বড় জিনিস হবে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করছেন, আমি তাদের প্রতি অনুরোধ করব যে আগামী নির্বাচন পর্যন্ত যাতে পরিবেশটা এমন এটা নিশ্চিত করে যে কোনোভাবে হোক যাতে নির্বাচনটা হয়ে যেতে পারে, এটা হওয়া দরকার। এখানে নির্বাচনের ক্ষেত্রে আমার অবজারভেশন হলো যে, আমার আকাঙ্ক্ষা হলো শুধু অবজারভেশন, যে নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন দল মানে তাদের প্রার্থিতা ঘোষণা করেছে। আপনারা দেখছেন ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে আরও যেসব বাম সংগঠনগুলি আছে বা স্বতন্ত্র প্যানেল আছে, তারা বিভিন্ন জনে করছে। দ্যাটস গুড, দ্যাটস এ ভেরি গ্রেট সাইন অফ মানে টুমোরোজ লিডারশিপ। আমি মনে করি এটা অত্যন্ত ভালো দিক, এটাকে আমি ইন্সপায়ার করি, এনকারেজ করি। এখানে একটা জিনিস আমার তাদের প্রতি থাকবে যে এখানে যারা লিডারশিপে বা প্রতিদ্বন্দ্বিতা করতেছে, তাদের মূল ফোকাস হওয়া উচিত ছাত্রছাত্রীদের ক্যাম্পাসে, যে ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপদে তাদের যাতে থাকতে পারে, তারা যাতে শিক্ষা প্রতি পড়াশোনা করতে পারে, এইটা ফোকাসকে কেন্দ্র করে, অর্থাৎ ছাত্রছাত্রীদের কল্যাণটা ফোকাস দেওয়া উচিত। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে সকল ছাত্রছাত্রীরা হলে থাকে বা ক্যাম্পাসে পড়াশোনা করে, তাদের একটা শিক্ষার পরিবেশটা এনশিওর করার ব্যাপারে এটা ফোকাস দিয়ে যদি তারা একটা ম্যানিফেস্টো দেয়
নিশ্চয়ই তারা ম্যানিফেস্টো দিবে। এই ম্যানিফেস্টো দেখলে হয়তো আমরা ডিটেলে যাইতে পারবো কার কে অঙ্গীকার বা কমিটমেন্টটা আছে। কিন্তু আমাদের এক্সপেকটেশন একটাই থাকবে, যেখানে দলীয় লেজুর ভিত্তির বাইরে গিয়ে কোনো ধরনের মানে কোনো দলীয় লেজুর ভিত্তি যাতে না থাকে। কোনো ছাত্র সংগঠনকে বিশেষ করে আমি বলবো ডাকসু নির্বাচনে যারা করবে কোনো দলের লেজুর ভিত্তি যাতে না, তারা তাদের নেতৃত্বের মানে তাদের প্রতিশ্রুতিগুলি তাদের কমিটমেন্টগুলি উইদাউট মানে ইনভলভিং উইথ ন্যাশনাল লিডার্স, আমি মনে করি তাদেরকে ইনভলভ করার কারণ তারাই তো নিজেরাই লিডার হবে। কাজে তার স্বপ্নটা যাতে ছাত্রদের কাছে তাদের একটা ভিশন অফ এডুকেশন কি হওয়া উচিত এটা তাদের মধ্যে যাতে হিংসা বিদ্বেষ এগুলো না থাকে, তাদের মধ্যে লিডারশিপটা কি আসবে, মানে হোয়াট আর দ্য ভিশন অফ এডুকেশন, এবং এই এডুকেশনের ব্যাপারে তাদের কমিটমেন্টটা কি হবে, তাদের অ্যাকশনসগুলি কি হবে, এই ভিশন কমিটমেন্ট এন্ড অ্যাকশন তাদের পেশ করা উচিত। এবং এখানে কোনো দলীয় লেজুর ভিত্তির বাইরে গিয়ে মানে কোনো ধরনের জাতীয় নেতৃত্বের দোহাই ছাড়াই যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা এটা তুলে ধরতে পারে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আজিজ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ ডক্টর আজিজের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে জানতে পারলাম, সংস্কার প্লাস আমাদের শিক্ষা ব্যবস্থা এবং ডাকসু ইলেকশন। আমরা আশা করি আগামীতে এই শিক্ষা নিয়ে আমরা একটা সুন্দর দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করব। আল্লাহ হাফেজ।